আওয়াজ চলে যেতেই তোহাফা ঝটফট দরজা লাগিয়ে আগে তার ফোন হাতে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস টেনে নেয় বক্ষস্থলে। তাকে তার আর কষ্ট করতে হবে না ভেবেই শান্তির দম নেয়। হাত পা ঝেড়ে শুয়ে পড়ে বিছানায়। একটু আগে অস্বস্তি লাগলেও আওয়াজ চলে যেতেই কোথাও একটা খারাপ লাগছে। নিজেকে ছোট মনের মানুষ মনে হচ্ছে। মানুষটা এত কষ্ট করে ফোনটা দিতে এসেছে, অথচ তোহাফা কোনো কথাই বলল না তার সাথে। একটা ধন্যবাদ তো প্রাপ্য ছিল অবশ্যই। হঠাৎ তোহাফা কিছু একটা ভেবে শোয়া থেকে লাফিয়ে উঠে বসলো। লোকটা তার বাড়ির ঠিকানা পেল কোথা থেকে? তার পরিবারই বা একজন অচেনা লোককে বাড়িতে আসার অনুমতি দিল কিভাবে? কখনো তার কোনো ছেলে বন্ধু এই বাড়িতে আসতে পারেনি। তার মায়ের করা হুকুম বন্ধু আছে স্কুলে, করা হুকুম বন্ধু আছে স্কুলে, কলেজে, বাসায় নয়। মেয়ে বন্ধুরা আসতে পারলেও ছেলে বন্ধু একদম না। আর তার মায়ের নাম না মানে সবাই একসাথে বলে না। কিন্তু আয়াতকে কিভাবে বাড়িতে আসার অনুমতি দিল, এটা ভেবেই তুহাবার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। অবশেষে উপায় না পেয়ে দরজা খুলে ড্রয়িং রুমে ইলার কাছে যাওয়ার উদ্যোগ নিল। ড্রয়িং রুমে পা রাখতেই তার চক্ষু চড়ক গাছ। হায় আল্লাহ, এখানে দেখি চাঁদের মেলা বসেছে। তার দুই ভাই, তাদের স্ত্রী, মা বাবার সাথে আওয়াত ও তার মা বসে খোশ গল্পে মেতেছে। তোহাফাকে দেখে সেলিনা বেগম ইশারায় কাছে ডাকলেন। ইচ্ছা না থাকা সত্ত্বেও তোহাফাকে এগিয়ে যেতে হলো। সেলিনা বেগমের পাশে বসতেই তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন, শুনলাম তুমি অসুস্থ, এখন কি অবস্থা? তখন ওভাবে চলে না এলেও পারতে। সেলিনা বেগমের কথা শুনে তোহাফা শুকনো টুহুক কিনল। হায় আল্লাহ, এরা কি তার পরিবারকে সবটা বলে দিয়েছে? বলে থাকলে সর্বনাশ হবে। তার মা নির্ঘাত তাকে আজ পিটাবে, বলবে আজকাল নিজের বিয়ের পাত্র নিজেই ঠিক করছো নাকি। কেউ তাকে আজ বাঁচাতে পারবে না তার মায়ের পিটুনি থেকে। তোহাফাকে অবাক করে দিয়ে তার বড় ভাই তৌসিফ বলল, আন্টি, তোহাফা ওভাবে চলে এসেছে বলেই তো আমি আমার এই ছোট্ট ভাইটার সাথে দেখা করার সুযোগ পেলাম। না হলে ভাবুন, দীর্ঘ 3 বছর ধরে যাকে খুঁজে পেলাম না, সেখানে আমার বোনটা একদিনের মাঝে ওকে খুঁজে দিল। হোক সেটা অজান্তে, কিন্তু কারণ তো এই। তো সুফির কথায় সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সবাই সায় দিলেও তোহাফা কিছু বলতে পারল না। আবার তার ছোট ভাই হলো কবে থেকে? কই, সে তো জানে না। তবে নিজের কৌতূহল দমিয়ে রেখে চুপচাপ সেখানেই বসে রইল। ইলা আর লিমা নাস্তা পরিবেশন করলো। খোশ গল্প শেষ হতেই হালকা কিছু মুখে দিয়ে আওয়াজ তার মাকে চলে যাবার জন্য তাড়া দিল। সেলিনা বেগম উঠে দাঁড়ালেন এবং জাহানারা বেগমের হাত ধরে বললেন, তাহলে ভাবি, এই কথাই রইল কিন্তু। আমি কিন্তু বেশি দেরি করতে চাই না। যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে চাই। আপনারা জানালেই আমরা আবার আসব। জাহানারা বেগম খুশি হয়ে সেলিনা বেগমের হাতটা আরো শক্ত করে ধরে বললেন, অমন ছেলে লাখে একটা মিলে, কাছে পেয়েও কিভাবে হাতছাড়া করি বলুন ভাবি। ইনশাল্লাহ, চাইলে আল্লাহ চাইলে আমরা খুব শীঘ্রই জানাবো। জাহানারা বেগমের দিক থেকে আশা নিয়েই চলে গেলেন আওয়াত ও তার মা। ওদিকে সবকিছু তোহাফার মাথার উপর দিয়ে গেল। এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করলেও তাকে কেউ বলবে না, এটা সে জানে। তাই কোনো প্রশ্ন না করেই নিজের ঘরে চলে গিয়ে হিসাব কষাকষি করতে বসলো। এর মাঝখানে ফোনে আবার মেসেজের টোনটা বেজে উঠল। তোহাফা পাত্তা দিল না। সে আবারও নিজের হিসাবে মনোযোগ দিল। দ্বিতীয়বার তাকে বিরক্ত করার জন্যই মেসেজের টোন আবারও বেজে উঠল। তোহাফা বিরক্ত নিয়েই বলল, এই অফিসওয়ালাদের খেয়ে দিয়ে কাজ নেই, অসময়ে শুধু মেসেজ দেয়। একদিন যে আমার কাছে ফোনটা ছিল না, সেই খবরও কি তারা পেয়ে গেছে নাকি? বিশ্বের এত খবর নিয়ে তারা কি করবে? ফোনের লক খুলতে চোখে বিঁধল একটা অচেনা নাম্বার থেকে আসা মেসেজটা ওপেন করতেই 2 লাইনের একটা মেসেজ দেখতে পেল, যেখানে লেখা, বারণ করেছিলাম তবুও বেরিতে ফুলবিহীন আমার সামনে এলে, এবার তো আমি জরিমানা করবই করব। প্রথম মেসেজটা পড়া শেষ হতেই তোহাফার বুঝতে বাকি নেই মেসেজটা কে দিয়েছে। সে দ্বিতীয় মেসেজটা ওপেন করলো। সেখানে ছোট অক্ষরে লেখা, বারান্দায় এসো। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল তোহাফার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য। বুকে হাত দিয়ে শাসনের সুরে হার্টবিটকে বলল, হুটহাট তোর এই রূপ পরিবর্তনে আমি যে বিপদে পড়ি সেটা কি তুই জানিস? তোকে যদি কখনো সামনে পাই, বিশ্বাস কর, তোকে আমি কি করব নিজেও জানি না। ওই লোকটাকে দেখলে তুই অমন করিস কেন?
লোকটা কি তোকে খেয়ে ফেলবে নাকি? আমি মনে মনে বিড়বিড় করে আপন মনে বিড়বিড় করে তোহাফা গুটি গুটি পায়ে বারান্দার নিকট এগিয়ে গেল। কালো রঙের পর্দার আড়াল থেকে নিচে দেখার চেষ্টা করলো, তবে ব্যর্থ হলো। নিচের কিছুই সে দেখতে পেল না। কিঞ্চিত এগিয়ে দেখতেই গেলেই আওয়াদের চোখে চোখ পড়ে গেল। সাথেই তোহাফা নিজেকে আড়াল করে নেয়। ওদিকে তোহাফার এমন পাগলামিতে আওয়াজ হাসলো। মেয়েটা আসলে একটা পাগল। কথা না বাড়িয়ে মেসেজ অপশনে গিয়ে আরও একটা মেসেজ লিখলো। শোনো মেয়ে, জরিমানা ধার্য করা হয়ে গেছে। লুকিয়ে আমায় না দেখে হার্টবিটকে সামলে রেখো, কারণ খুব শীঘ্রই তোমার কাছাকাছি এসে কাজল চোখের কোণে টুপ করেই কিছু একটা করে বসবো। মেসেজটা পাঠিয়ে আওয়াজ চলে গেল। ওদিকে মেসেজ পড়েই তোহাফার মনে ঝড় শুরু হলো। লোকটা কি বললো এসব? হাই আল্লাহ! কয়েক সেকেন্ড পরই দ্রুত গতিতে ইলার ঘরে চলে গেল। তার সকল প্রশ্নের উত্তর একমাত্র ইলাই দিতে পারবে। হাতের কাজগুলো শেষ করে ইলা সবেমাত্র বসেছে। এর মধ্যেই তোহাফা তার ঘরে প্রবেশ করলো। তোহাফাকে দেখে ইলা হাসি মুখে বলল, তোমার ভাইয়া আজ তোমার উপর কি পরিমাণে খুশি হয়েছে তা হয়তো তুমি জানো না তোহাফা। যে লোকটার জন্য সেদিন তোমার ভাইয়া প্রাণে বেঁচে গিয়েছিল, সেই লোকটা অন্য কেউ না, আওয়াজ নামের ওই ছেলেটা। জানো তোহাফা, সেদিন লোকের হাত থেকে তোমার ভাইয়াকে বাঁচানোর জন্য আওয়াদও মার খেয়েছিল, যেটা তোমার ভাইয়া আজ বলল। সেই ভয়ানক ঘটনার কথা আমাদের সবারই মনে আছে। ইলার কথা বুঝতে না পেরে তোহাফা প্রশ্ন করলো, বুঝলাম না ভাবি, আবার বলো। ইলা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলতে শুরু করলো, তোমার মনে নেই তোমার ভাইয়ার তার এক ফ্রেন্ডের গাড়ি করে বাসায় ফিরছিল অফিস থেকে। তার বন্ধুটা যে ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাচ্ছিল, এটা তোমার ভাইয়া জানতো না। লোকটা ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে বসে। একজন মানুষের গায়ের উপর গাড়ি উঠিয়ে দিতেই লোকটা স্পটে মারা যায়। তোমার ভাইয়ার বন্ধু শয়তান ছিল, সে নিজেকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তবে তোমার ভাইয়া ওই লোকটাকে সাহায্য করতে চায়। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থেকে বের হতেই সবাই ওকে গণধোলাই দিতে থাকে। ইস, কি মর্মান্তিক ঘটনা ছিল! আজও মনে পড়লে আমার শরীর শিউরে ওঠে। সেদিন তোমার ভাইয়াই ওই লোকটার কাছে পৌঁছানোর আগেই জনগণের ক্ষোভের মাঝে পড়ে মার খায়। সেদিন আওয়াজ ও তার একজন বন্ধুই তোমার ভাইয়াকে সেভ করে হাসপাতালে ভর্তি করিয়েছিল। পরে তো আমাদের খবর দিলে আমরা হাসপাতালে যাই, তবে আওয়াজকে আমরা পাই না। তুমিই বলো, চোখের দেখা একটা মানুষকে এত বড় শহরে কিভাবে খুঁজতো তোমার ভাই? দীর্ঘ 3 বছর ধরে আওয়াজকে খুঁজেছে, শুধুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, তবে পাইনি। কাল তুমি অসুস্থ হবার পর উনি আবারও আমায় কল করেছিল ফোনটা ফেরত দেবার জন্য। আমার থেকে ঠিকানা নিয়ে আজ সকালেই চলে আসে। তবে যখন তোমার ভাইয়া ছেলেটাকে দেখে, এক পলকেই চিনে ফেলে। প্রাণ বাঁচিয়েছিল বলে কথা কি না? আমিও খুব খুশি তোমার উপর তোহাফা। আজ তোমার জন্য তোমার ভাইয়া কিছুটা ঋণমুক্ত হয়েছে। লোকটার মা তার ছেলের জন্য তোমার হাত চেয়ে বসে। মা বাবা তোমার ভাইয়ারা লিমা আমি সবাই রাজি হয়েছি। তবে বাবা তখন কথা দেয়নি, শুধুমাত্র তোমার অনুমতির জন্য। হয়তো মা রাতে কথা বলেই তাদের জানিয়ে দেবে। এমন একটা বড় হৃদয়ের ছেলে যদি মেয়ে জামাই হয়, কার না ভালো লাগবে বলো? আমি আওয়াজ ভাইয়ার কাছে কৃতজ্ঞ। সেদিন তিনি না থাকলে হয়তো আজ আমার শরীরে বিধবার তকমা লেগে যেত। ইলা চোখের জল মুছল। ইলাকে কাঁদতে দেখে তোহাবা তাকে জড়িয়ে নেয়। মনে মনে ভাবে, এই লোকটা সেদিন ফেরেশতা হয়ে তার ভাইয়াকে বাঁচিয়েছিল। স্পষ্ট মনে আছে সেদিনের কথা। তার ভাইয়ের শরীরের কালো কালো মারের দাগগুলি আজও মনে পড়লে তোহাফা ভয়ে শিউরে ওঠে। হারিয়ে ফেলার তীব্র ভয় মনে চেপে বসে। সেদিনকে কে বাঁচিয়েছিল তার ভাইকে, এটা নিয়ে তোহাফাও খুব টেনশনে ছিল। আল্লাহর কাছে দোয়া করত লোকটাকে যেন পাইয়ে দেয়। অন্তত তাকে দেখার জন্য হলেও মানুষটা আওয়াজ নামের ছেলেটাই, এটা তোহাফার কাছে কল্পনা। লোকটা সুন্দর 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 তার মন। এই মনের রানী হলে থাকবো সুখে আজীবন। সময়টা তিমির রাত। গগন আজ চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত হয়েছে। চাঁদের চারিপাশ ঘিরে বসেছে তারার মেলা। নিস্তব্ধতায় মোড়ানো পুরো পৃথিবী। সময় ঘড়িতে রাত 11টা। তোহাফা খোলা চুলে বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গাইছে, অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী। আড়াল হতে দেখেছি তোমায় নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়। বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়। হঠাৎ এমন গান কেন গাইলো সে জানে না, তবে মন চাইলো তাই গেয়ে ফেললো।
তোহাফার দরজায় কেউ কড়া নাড়তেই সে দরজা খুলে দেওয়ার জন্য বারান্দা থেকে চলে গেল। আজও তোহাফা খেয়াল করলো না একজোড়া হায়নার চোখ তাকে পরখ করছে বাজেভাবে। লোকটা শিট বলে চলে গেল। তোহাফা দরজা খুলে দিতেই দেখলো তার বাবা এবং মা দাঁড়িয়ে আছে। সে জানে তারা কেন এসেছে, তবুও না জানার ভাব রেখে বলল, কিছু বলবে তোমরা? জাহানারা বেগম হাসলেন। ঘরে ঢুকতে ঢুকতে বললেন, ওষুধ খেয়েছ? তোহাফা জবাব দিল, হুম। তোহাফাকে কাছে বসিয়ে কোনো ভনিতা না করে তার বাবা জিজ্ঞেস করলেন, তুমি কাউকে পছন্দ করো মা? তোহাফা চমকে তাকায় তার বাবার মুখপানে। সে তার বাবার সাথে সব বিষয় নিয়ে ফ্রি, তবে কখনোই তার বাবা এমন কোনো প্রশ্ন তাকে করেনি বলেই হয়তো একটু চমকালো। নিজেকে সামলে উত্তর দিল, না। তোহাফার থেকে এমন উত্তরের আশাই স্বামী স্ত্রী করছিলেন। তবুও একটা ভয় ছিল, আজকালকার ভার্চুয়াল জগতের সাথে যে মেয়ে পরিচিত, তবে মেয়ের না তাদের মনে স্বস্তি ছিল। জাহানারা বেগম তোহাফার হাত জড়িয়ে বললেন, মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে হয়, এটা তো তুমি জানো। একটা ভালো ছেলে পেয়েছি, তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমরাও তাদের হ্যাঁ বলবো। তোহাফা মায়ের কথায় শুধু পলকহীন তাকিয়ে রইল তার অদলে। কিছুক্ষণ নিজের মাঝে কিছু কথা গুছিয়ে নিয়ে বলতে রইল, ছোটবেলা থেকে আমি তোমাদের থেকে যা পেয়েছি তা সব আমার জন্য বেস্ট ছিল। ইনশাল্লাহ সামনে যা দিবে সেগুলো বেস্টই হবে। আমার কোনো সমস্যা নেই, তোমরা যা ভালো বুঝবে সেটাই করো। আর সত্যি বলতে, যে মানুষটা একজন অচেনা মানুষকে বাঁচানোর জন্য নিজেকে বিপদে ফেলতেও 2 মিনিট ভাবেনি, ইনশাল্লাহ আমি তার কাছে ভালোই থাকবো। তোহাফার কথায় স্বামী স্ত্রী দুজনেই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। জাহানারা বেগম মেয়ের কপালে চুমু খেয়ে চলে গেলেন। ওই রাতেই আওয়াদের মাকে ফোন করে জানিয়ে দিলেন তারা রাজি। আওয়াদের মা কিছুক্ষণ ভাবলেন তারা কি বিষয়ে রাজি। পরে আওয়াদ তাকে সবটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেই তার মনে পড়ল সেলিনা বেগমের সাথেই জাহানারা বেগমকে জানালেন, মেয়ে কিন্তু আজ থেকে আমারও, তাই তার সব দায়িত্ব আপনাদের সাথে সাথে আজ থেকে আমারও। সেলিনা বেগমের কথায় জাহানারা বেগম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এমন একটা পরিবারে মেয়ে বিয়ে দিতে পারবে ভেবেই আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে ভুললেন না। ভেবেছিলাম বিয়ের খবর শুনে কাজল চোখের মেয়ে জ্ঞান হারাবে, তার পরিবার আমাকে ফোন দিয়ে বলবে একটা বোনের ডাক্তার খুঁজে আনতে। তবে কেসটা দেখে উল্টো পথে মোড় নিল। বুঝলাম না কাজল চোখের মেয়ের ভয় কি সব তুলো হয়ে উড়ে গেল। আমাদের ঠাট্টা করা মেসেজ দেখে তোহাফার ভীষণ রাগ হলো। সে নিজেও একটা মেসেজ লিখলো। তোহাফা নিশ্চিত এই মেসেজটা আমাদের মেসেজের পাল্টা জবাব দেওয়া হয়ে যাবে। আওয়াদ রাগ না হলেও সাথে সাথেই ফোন করবে, আর তোহাফা তখন ফোনটা ধরবে না। ফোনটা মিউট করে বসে সে লম্বা একটা ঘুম দেবে। তন্দ্রা ঘরে বিভোর হয়ে সে স্বপ্নের দেশে বেড়াতে যাবে। তাকে নিয়ে মজা, তাই না? আজ রাতের ঘুম হারাম করে দিবে আওয়াদের। তোহাফা কী জিনিস তা হয়তো আওয়াজ জানে না। আজই প্রথম এবং শেষ তোহাফাকে নিয়ে মজা করা। ফোন মিউট করে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আওয়াজ এক নাগারে ফোন দিতেই থাকে তোহাফার নাম্বারে। ফোন বাড়ছে, তবে কেউ ধরছে না। তোহাফা মেসেজ লিখেছে, আমি একজনকে ভালোবাসি ক্লাস 9 থেকে। বাবা মাকে ভয়ে বলতে পারিনি, তাই আপনাকে বিয়ে করব বলে হ্যাঁ বলে দিয়েছি। প্লিজ আমার হয়ে না করে দিন। আমি জানি এখন আপনি আমার ভরসা। এই মুহূর্তটা কতটা ভয়াবহ সেটা কাউকে খুলে বলা সম্ভব না আমাদের। সে কিনা একজন তৃতীয় মানুষ হয়ে তোহাফার জীবনে প্রবেশ করলো। জীবনের 28টা বসন্ত চলে গিয়ে যখন 29 বসন্ত দেখা দিল, তাও কিনা এমন একটা মানুষের সাথে যে অনেক আগেই মন থেকে অন্য কারো হয়ে গেছে। আমাদের উচিত ছিল আগে তোহাফার সাথে কথা বলে সবটা ঠিক করে পরিবারের কাছে প্রস্তাব রাখা। এখন সে কিভাবে বলবে সে তোহাফাকে বিয়ে করতে পারবে না? যে পরে প্রস্তাব দিয়ে এখন কিভাবে সে নাকচ করবে? তবে সব একদিকে, আর তার ভাঙা হৃদয়টা যে অন্যদিকে চলে গেল। এই ভাঙা হৃদয়টাকে কিভাবে জোড়া লাগাবে? তোহাফা অন্য কাউকে ভালোবাসে, এটা শুনেই তো কেমন যেন ছন্ন ছাড়া লাগছে নিজেকে। এভাবেই কেন তার প্রথম বসন্ত এসেও আবার হারিয়ে গেল? আওয়াজ কিছুক্ষণ ভাবলো, তারপর ঝটপট একটা সিদ্ধান্ত নিয়ে নিল। সত্যি বলতে তার বাসায় বয়সটা পাগলামি করার জায়গায় আর নেই। তাকে বাস্তবতা বুঝতে হবে।
সে যে বয়সে দাঁড়িয়ে আছে সেখান থেকে তোহাফাকে পাগলামি করে পেতে চাওয়াটা বোকামি। আওয়াজ ঝটপট একটা মেসেজ লিখলো তোহাফার নাম্বারে। সত্যি বলতে আমি তোমায় ভালোবাসি কিনা বলতে পারবো না, তবে তুমি অন্য কাউকে ভালোবাসো শুনে কষ্ট হচ্ছে। কেন হচ্ছে এটার বিশ্লেষণ চেয়েও চেয়েও না প্লিজ। আমি মন থেকে চাই তুমি তোমার ভালোবাসাকে নিজের করে পাও। যদি সেখানে আমাকে সরে দাঁড়িয়ে তোমাদের দুজনকে এক করতে হয় আমি করব। তবে কথা দাও, ভয়বিহীন একটা পড়ন্ত বিকেলে আমার সাথে এক কাপ ধোয়া ধোয়া ওঠা রং চা খাবে। খুব ইচ্ছে আমার, তবে প্রতিজ্ঞা করেছিলাম প্রথম যাকে মন দেব তার সাথে এমন একটা সুখময় দিন কাটাবো। হয়তো তুমি আমার নও, তবে একটা বিকেল না হয় আমরা হয়েই থাকো। কথা দিচ্ছি তোমার খুব বেশি সময় নিব না, তবে দিও কিন্তু। মেসেজটা পাঠিয়ে কপালে কপালে হাত দিয়ে গভীর ভাবনায় মগ্ন হলো। এ পাশ থেকে ও পাশ, সেকেন্ড পেরিয়ে মিনিট, ঘন্টা শেষ হয়ে গোটা একটা রাত শেষ হলো, তবুও আমাদের চোখে ঘুম পড়ি নেমে এলো না। দূরের মসজিদ থেকে যখন ভেসে এলো আসসালাতু খায়রুম মিনান নাম, ঠিক তখন আওয়াজ বিছানা ছেড়ে উঠে বসে চোখ দুটো কচলে অজু করতে ওয়াশরুমে প্রবেশ করলো। অজু শেষ হতেই নামাজের জন্য তৈরি হলো। যার পথে তার মাকে ঘুম থেকে তুলে দিতে ভুলল না। সেলিনা বেগম উঠতেই আওয়াজ চলে গেল নামাজ পড়তে মসজিদে। অন্যদিকে আওয়াজের ঘুম হারাম করে তোহাফা সে খুব আরামে ঘুমিয়ে আছে। তাকে 15 মিনিট ধরে তার ভাবি লিমা ডেকে চলেছে নামাজ পড়ার জন্য। সেটা তার কর্ণকুহরে পৌঁছায়নি। সে মোড়ামুড়ি করেও আবার গভীর তন্দ্রায় ডুব দিল। অবশেষে লিমা হতাশ হয়ে তার শাশুড়ির কাছে গিয়ে বলল, তোহাফা উঠছে না। জাহানারা বেগম রেগে গেলেন। মেয়েটা দিনকে দিন খুব খারাপ হচ্ছে, সেই সাথে খারাপ হচ্ছে তার নিত্যদিনের আচরণগুলো। জাহানারা বেগম অজু শেষ করেই মেয়ের ঘরের দরজায় টোকা দিলেন। তোহাফা, তোহাফা শুনেছ? নামাজের সময় হয়েছে, এখনই ওঠো বলছি। তোহাফা, আমি কিন্তু বকবো। তোহাফার ঘুম ছুটে গেল, তবে সে পুরোপুরি নিদ্রা কাটিয়ে উঠতে পারেনি। ঘুম ঘুম কণ্ঠেই মায়ের উদ্দেশ্যে বলে, আর একটু ঘুমাই মা, শরীরটা দুর্বল লাগছে। দুদিন আগেই তো জ্বর ছিল, তাই প্লিজ আর একটু। তোহাফা ভালো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারে, যেটা জাহানারা বেগমের অজানা নয়। তবে তিনি আবেগী কথায় গলে যাওয়ার মানুষ নন। তিনি আদেশে সুরে বললেন, ফ্রেশ হয়ে যায় নামাজে দাঁড়াও, দেখবে অর্ধেক ক্লান্তি দূর হয়ে গেছে ইনশাল্লাহ। বাকি অর্ধেক নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করো, বা তোমার ভাবিরা পড়বে সেটা শোনো। অবশেষে অন্ধকার কাটতেই ভাইদের সাথে একটু বাহির থেকে ঘুরে আসো, ইনশাল্লাহ পুরোপুরি ক্লান্তি দূর হয়ে যাবে। উঠো বলছি তোহাফা, তুমি যদি না ওঠো আমি আজ পটল ভাজি করব, সাথে কই মাছ ভুনাও করব বলে রাখলাম। উঠেছি মা, তুমি যেগুলো বলেছো সেসব করব, তবুও তুমি পটল ভাজি আর কই মাছ রান্না করো না প্লিজ। জাহানারা বেগম কথা শেষ করার আগেই তোহাফা দরজা খুলে তার মায়ের উদ্দেশ্যে কথাগুলো বলল। জাহানারা বেগম আড়ালে মুখ লুকিয়ে মুচকি হাসলেন। তিনি তার এই আদরে বকে যাওয়া মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা ভালো করেই জানেন। জাহানারা বেগম ঠিক আছে বলে চলে গেলেন। অন্যদিকে তোহাফা ঘুমে ঢুলতেই নামাজের প্রস্তুতি নিতে চলে গেল রুমের ভেতরে। শুভ্র নির্মল আকাশে ঝলমল করতে করতে সূর্যি মামার আগমন হচ্ছে ধীর গতিতে। ফুরফুরে শৈথিল্য হাওয়া মনপ্রাণ জুড়িয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। পাখিরা নিজ বাসা থেকে তারা নিয়ে বেরিয়ে পড়ছে খাবারের সন্ধানে। ছোট ছোট পায়ে মাথায় ঘোমটা ও টুপি দিয়ে ছেলে মেয়ে চলছে মক্তবখানায়। দু একজন মানুষের আনাগোনা ছাড়া তেমন কারো দেখা নেই পথের বাঁকে। সেই পথের বাঁক ধরেই 3জন মানুষের মাঝে মধ্যমণি হয়ে হেঁটে চলেছে তোহাফা। কিছুক্ষণ পর পর বাবা ভাইদের কথায় খিলখিল করে হাসছে সে। আকাশি রঙের 3 পিস পরিধান করে সাধারণ ঘরের মেয়ে হয়েই হেঁটে চলেছে। তার ঠোঁটজোড়া প্রসারিত হতেই তা মুগ্ধ হয়ে দেখছে তৌহিদ, সাথে তাদের বাবা আশরাফুল ইসলাম। তাদের এই মধ্যমণি হাসলে যেন মুক্ত ঝরে। তার আর কান্না যেন একটা তার কান্না যেন একটা ভয়াবহ ঘরের ঝড়ের সমান। তোহাফা ছোট বাচ্চাদের মতো একবার বাবার হাত তো অন্যবার বড় ভাই এবং ছোট ভাইয়ের হাত পাল্টাপাল্টি করে হেঁটে চলেছে। ওর এমন বাচ্চামি তারা উপভোগ করছে মন থেকে। এভাবেই সময় গড়িয়ে যখন 7টায় গিয়ে থেমেছে, তখন তারা বাড়ির পথে রওনা হয়েছে। তাদের 4জনের দিকে লক্ষ্য করে আশেপাশের অনেকের কানাকানি করতে ভুলছে না। এটা রোজ হয়,
তাই তাদের নতুন করে বলা বা শোনার মতো কিছু নেই। এলাকার অনেক মানুষ তোহাফাকে দেখে হিংসে অনুভব করে, কেউ বা প্রশংসায় পঞ্চমুখ। ভালো খারাপ দুটো মিলিয়েই জীবন সংসার। এখানে আপনি শুধু ভালো পাবেন না, দুটো মিলেমিশে ছিল এবং থাকবে। তোহাফা বড় ভাইয়ের হাত ধরেই আপন মনে হাঁটছে। হঠাৎ তার ভাইয়ের চলন্ত পাজোড়া থেমে যেতে তোহাফাও থেমে গেল। ভাই কারো দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ভাইয়ের দৃষ্টি লক্ষ্য করে তোহাফা তাকায়। তখন সে দেখতে পায় খানিকটা দূরেই আওয়াজ একটি চায়ের দোকানে চা খাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে আবারও গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে। কয়েক মুহূর্তে চা শেষ হয়ে গেল। বিল মিটিয়ে দিয়েই আওয়াজ পিছুপা হতেই মুখোমুখি হয়ে গেল তোহাফা ও তৌসিফের। তৌসিফের পাশে তোহাফাকে দেখে আওয়াজের ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। তবে তাই স্থায়ী হলো না তোহাফার লেখা মেসেজের কথাটা মনে পড়তেই। আওয়াজ হাসি মুখে হাতটা বাড়িয়ে দিল তৌসিফের দিকে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? তৌসিফ উত্তর দিয়ে আওয়াদের বাড়িয়ে দেওয়ার হাতে হাত মেলায়। বুকে জড়িয়ে নিতে ভুলে না। এমন সময় তোহাফের চোখে চোখ পড়ে যায় আওয়াদের। ধক করে ওঠে বুক, হার্টবিট টিপ টিপ করে আওয়াজ তোলে। আওয়াদের ক্লান্ত চোখ চোখ দেখে আতকে ওঠে তোহাফা। টিপ টিপ করে ওঠা হৃদয়ে হুট করে ব্যথা অনুভব হয়। মেসেজটা দিয়ে কি বেশি বাড়াবাড়ি করে ফেলেছে নাকি? কয়েক মুহূর্ত ভেবে তোহাফা মনে মনেই বলে, না, সে ভুল করেনি। মানুষটা তাকে নিয়ে মজা করেছে। মজা করার শাস্তি স্বরূপ এটাই তার পাওনা ছিল। আবার তোহাফার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মেয়েটা অস্বস্তির জন্য ঠিক মতো তাকাতে পারছে না তার দিকে। বারবার তার আখি পল্লব জোড়া এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছে। আবার তবে ভুল মানুষের কাছে সে কিনা মন দিয়ে বসলো। ভালোবাসার মানুষের কাছে অপরাধী হবার থেকে না হয় আজ পরোপকারী মানুষ হিসেবে রইল। আজ যখন নিজের মনের সাথে কথোপকথনে ব্যস্ত, তখন তৌসিফ বলল, এত সকাল সকাল এদিকে কোনো কাজ ছিল বুঝি? আজ অমনোযোগী থাকায় প্রথমে খেয়াল করলো না তৌসিফের কথা। তাই সে হুম বলতেই তৌসিফ বলে, চলো একসাথে নাস্তা করবে আমাদের সাথে। মা তোমায় দেখলে খুশি হবে অনেক। না ভাইয়া, আজ না, অন্য কোনো দিন। আজ একটু তাড়া আছে, তাই আসি। আবার বিদায় নিয়ে চলে গেল। আমাদের যাওয়ার পথে কিছুক্ষণ তাকিয়ে রইল তোহাফা। তার হঠাৎ করেই খুব কষ্ট হচ্ছে বুকের ভেতরে। কেন হচ্ছে জানে না। সকালে নামাজ শেষ করে ভাইয়াদের সঙ্গে হাঁটতে চলে এসেছে, তাই ফোনটা চেক করা হয়নি। আজ কোনো মেসেজ দিয়েছে কিনা সেটাও দেখা হয়নি। এখনই বাড়িতে গিয়ে ফোনটা চেক করতে হবে। তোহাফা ভাইয়ের হাত ধরে জোর পায়ে হাঁটতে লাগলো। আচমকা বনের গতিপথ পাল্টে যেতেই ভারী অবাক হলো তৌসিফ। তবে তেমন কিছু প্রকাশ করলো না। বোনটা যে অবুঝ চঞ্চল চড়ুই পাখি। টেবিলের উপরে বাজতে থাকা ফোনটির দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো লিমা। মেজাজটা তার বিগড়ে যাচ্ছে। ইচ্ছে করছে ফোন নামক এই যন্ত্রকে আছাড় মেরে ভেঙে দিতে। তবে চাইলেও কি সম্ভব সব? একবার দুবার করে ফোনটা এই পর্যন্ত 9 বার বেজেছে, তবুও তার বেজে যাওয়া আওয়াজ কমছে না। এবার একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করলো। ও পাশ থেকে অসহায় কণ্ঠে একজন বলল, রাগ করছিস কেন? খুব প্রয়োজন না হলে তোকে কি বলতাম বল মা। তোর বাবার প্রেশারের ওষুধটা শেষ। বাড়িওয়ালা এসে কাল রাতে ঝগড়া করে গেছে। কোনোভাবে যদি বেশি না 5,000 টাকা দিতি খুব উপকার হতো। জোরে নিঃশ্বাস ছেড়ে দম নিল লিমা। কিছুটা উত্তেজিত হয়ে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, কোনো টাকার গোডাউন না যে যখন তখন চাইলেই টাকা দেবে। গেছে মাসেও তো তোমার জামাইয়ের থেকে চেয়ে 15,000 টাকা দিলাম। এই মাসে কিভাবে আবার চেয়ে দেই বলবা একটু? মেয়ের কথায় লতিফা বেগম কষ্টে কেঁদে দিলেন। কথাটা থেকে 100 ভাগ সত্যি বলেছে তার মেয়ে লিমা। তবে খুব দরকার না হলে এভাবে বেহায়ার মতো চাইতো না সে। তারও লজ্জা লাগে, বিবেকে বাধা দেয় এভাবে চাইতে। তবে কথাই বলে অভাবে স্বভাব নষ্ট। কিছুটা ওইরকমই অবস্থা লতিফা বেগমের এখন। ঘরের একমাত্র কর্ম করা লোকটা যে পৃথিবীর মায়া ত্যাগ করে সবাইকে চলে গেছে। আজ যদি তার কিছু না হতো, নিশ্চয় তাদের পরিস্থিতি এমন হতো না। কষ্টের চোটে লতিফা বেগমের সকল কথা বরফের মতো জমে গেল। দলা পাকিয়ে আটকে গেল গলায়। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারল না, তাই বাধ্য হয়ে ফোনের লাইনটা কেটে দিল। এদিকে মায়ের কোনো সারা শব্দ না পেয়ে লিমা বার কয়েক মা মা বলে ডাকলো, তবে ও পাশ থেকে কোনো টু শব্দ এলো না। তাই ফোনটা কান থেকে সরিয়ে পল্লব জোড়ার সামনে আনতেই বুঝলো তার মা ফোনটা কেটে দিয়েছে।
ফোনটা বুকে জড়িয়ে লিমা কিছুক্ষণ চোখের জল বিসর্জন দিল। তারও যে নিজেকে অসহায় লাগে। মনে হয় এমন অসহায়তার থেকে মুক্তি পেতে মরে যাই। তবে কিভাবে কি হবে? চাইলে সে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে না। আচমকা পিঠে কারো স্পর্শ পেতে চমকে ওঠে লিমা। তৌহিদের ফেরার সময় হয়ে গেছে নিশ্চয়ই। ও ফিরে এসেছে। লিমাকে এভাবে দেখলে হাজারটা প্রশ্ন করবে। পরবর্তীতে এক প্রকার জোর করে সবটা শুনবে। তারপর তারপর নিজের সাধ্যমতো চেষ্টা করবে সবার সাহায্য করার জন্য। তবে রোজ রোজ স্বামীর থেকে এমন হাত পেতে টাকা নিয়ে নিজের পরিবারকে দিতে ভালো লাগে না। একটু হলেও নিজের আত্মসম্মান বোধ আছে যে। নিজেকে সামলে পেছন ফিরতে আরও চমকে যায় লিমা। কারণ পেছনে তার স্বামী নয়, ননদ দাঁড়িয়ে আছে। তোহাফাকে এই সময় তার ঘরে দেখে লিমা অবাক হলো। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কিছু বলবে তোহাফা? হুম, বলো। এটা দিতে এলাম, অনেক আগেই চেয়েছি, তবে কিছু ঝামেলার জন্য হয়ে ওঠেনি। তোহাফা কিছু টাকা লিমার দিকে এগিয়ে দিল। লিমা অবাক চোখে তাকিয়ে কিছু প্রশ্ন করার আগেই তোহাফা বলল, সারাদিন বন বন করে মাথা খাও, অথচ নিজের মনের খবর একটুও বলো না কেন? সেদিন আন্টির সাথে তোমার কথাগুলো আমি সব শুনে নিয়েছি, আজও শুনলাম, তাই আর দেরি না করে নিয়ে এলাম। ধরো। তোহাফা টাকাগুলো এগিয়ে দিল। লিমা এই মুহূর্তে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, তবুও কিছু বলতে চেয়ে পারল না। কথাগুলো গলায় আটকে গেল। তোহাফা লিমার এমন করুণ অবস্থা দেখে জড়িয়ে নিয়ে বলল, ভালোবাসার মাপ নেই, তাই আপন মানুষের কাছে নিজের সমস্যার কথা খুলে বলাও কোনো অপরাধ নয়। এমনকি সম্মানে আঘাত লাগতে পারে ভেবে চুপ করে থাকতেও নেই। প্রয়োজন সবারই হয়, আজ বা কাল। আজ যে রাজা, কাল সে ফকির। ছোট ভাবো কেন নিজেকে? আর তুমি তো বলো গুরুজনের সাথে খারাপ আচরণ করতে নেই। বিকালে গিয়ে টাকাগুলো দিবে এবং ক্ষমা চেয়ে আসবে, মনে থাকবে? লিমা মাথা নাড়ায়। তোহাফাকে জড়িয়ে সে নীরবে চোখের জল ফেলতে থাকে। এর মধ্যে ঘরে প্রবেশ করে তৌহিদ। বোন আর বউকে এভাবে দেখে প্রশ্ন করে, কি করছেন আপনারা এভাবে? তোহাফা ভাইয়ের কথায় পেছন ফিরে, তবে ভাবিকে কিছুটা আড়াল করে। লিমা যেন নিজেকে সংযত করে নিতে পারে এই জন্য। লিমা নিজেকে সামলে নেয়। তোহাফা এগিয়ে গিয়ে বলে, অভিযোগ করেছিলাম ভাবির কাছে। কার প্রতি অভিযোগ? তোমার। বোনের সোজা সাপটা উত্তরে তৌহিদ অবাক নয়নে তাকালো। তোহাফা বলে, আমার হাত খরচ কোথায়? আজ মাসের 9 তারিখ, এখনো পেলাম না যে। তৌহিদ বোনের কথায় জিহ্বায় কামড় দিয়ে বলে, ইস, ভুলে গিয়েছিলাম, এক্ষুনি দিচ্ছি। তৌহিদ আলমারি থেকে টাকা বের করে তোহাফার দিকে এগিয়ে দিল। তোহাফা নিজের টাকা বুঝে নিয়ে বলল, ভাবিরটা কোথায়? তৌহিদ বাম হাত থেকে ডান হাতে এনে তোহাফাকে দেখিয়ে বলল, এই যে তোর ভাবির। তোহাফা হেসে উঠল খিলখিল করে। তৌহিদ আলাদাভাবে দুটো ভাগ করে লিমাকে টাকা দিল। এখানে যেটা আছে সেটা তোমার, আর এটা মাকে পাঠিয়ে দিও। ওখানে 4,000 আছে, লাগলে বলো, আরও দেব। তোহাফা লিমার দিকে ইশারা করলো টাকাটা নিতে। লিমা টাকা নিতেই এক ছুটে তোহাফা নিজের ঘরে চলে এলো। ফোনটা হাতে নিয়ে এলো বেলকনিতে। মেসেজ চেক করতে আমাদের মেসেজটা পড়ে চোখে পড়ে। তোহাফা নতুন মেসেজ লিখলো, একটা বিকেল দিলে আমাকে আর আমার ভালোবাসার মানুষের হাতে তুলে দিবেন, কথা দিচ্ছেন তো? মিনিট সময় পর হতেই আওয়াজ মেসেজ দিল। তোহাফা মুখ টিপে হাসলো। আজ মনে মনে যে খুব কষ্ট পাচ্ছে সেটা ভালোই বুঝলো। তোহাফা লিখলো, বাবা মাকে বলবেন না আমি বিয়েটা করব না, বলবো না। সত্যি? সত্যি। সরি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। কি বলবো বলুন, আমিও যে অন্য কাউকে ভালোবাসি। অসুবিধা নেই, বুঝতে পেরেছি। অভিশাপ দিবেন না তো? হঠাৎ এমন প্রশ্ন? শুনেছি কেউ কাউকে না পেলে নাকি অভিশাপ দেয়। সে অভিশাপের মানুষ কি জানি না, তবে অভিশাপ দিবেন না প্লিজ। দিব না। তাহলে পরশু দেখা করি। শিওর? অসুবিধা হবে না? যদি আমার সাথে দেখা করলে তোমার ভালোবাসার মানুষ কিছু মনে করে? সে আমাকে বিশ্বাস করে, কিছু মনে করার কোনো চান্সই নেই। এত শক্তি ভালোবাসায়? জি, কাউকে ভালোবাসুন, তাহলে বুঝবেন। আচ্ছা, ভালো থাকবেন, মা ডাকছে। কোথায় কখন দেখা করব আপনার মেসেজ করে জানিয়ে দেব। আমাদের মেসেজের অপেক্ষা না করেই তোহাফা ফোনটা রেখে দিল। বিছানায় শুয়ে গড়াগড়ি দিচ্ছে। তার আপন মনে হচ্ছে আর আপন মনে হাসছে। লোকটা বোকা, একটু বেশিই বোকা। ওদিকে আমাদের বুকটা ক্রমশ ভারী হয়ে আসছে। তোহাফা তাকে কিনা বলেছে কাউকে ভালোবাসুন, তাহলে বুঝবেন। অথচ মেয়েটা জানে না, ভালো না বেশে প্রেম রোগে আক্রান্ত হয়েছে।
ভালোবাসা ভালোবাসে না বলেছে কেন? বাসে তো, হয়তো সময়সীমা অল্প। তার ইচ্ছে হচ্ছে সময়টা এখানেই থেমে যাক, আর তার তোহাফার কথোপকথনের সময়টা এভাবেই বন্দী হয়ে বুকের বাম পাশে চিরস্থায়ী হয়ে বসবাস করুক। যেহেতু মেয়েটা তার নয়, তাহলে কেন চাইবে সে মেয়েটার অন্য কারো হোক? যতই হোক, আওয়াজ যে মেয়েটাকে পছন্দ করে, ভীষণ রকমের পছন্দ, যাকে বলে প্রেম অসুখ।